আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কোনো বিশেষ টপিকের উপর কোনো ভিডিও করতেছি না, কোনো বিশেষ কনসেপ্ট বা কোনো বেসিকের উপর কোনো ভিডিও করতেছি না। আজকের ভিডিওতে আমরা মূলত আইওয়াইএমসি ইন্টারন্যাশনাল ইউথ ম্যাথ চ্যালেঞ্জ 2024-এর প্রি ফাইনাল রাউন্ডে আসা যে অনুক্রম সিকোয়েন্স বা প্রোগ্রেশন রিলেটেড প্রবলেমটা ছিল সেইটার সমাধান নিয়ে কথা বলতে যাচ্ছি। সমাধান বলতে আমরা হয়তো বা বিস্তারিত সমাধানের দিকে যাব না, আমরা শুধুমাত্র এই সিকোয়েন্সটা কীভাবে বিল্ড আপ হচ্ছে, এটার এনতম টার্মটা কীভাবে ফাইন্ড আউট করতে হয়, আমার বাকি সিকোয়েন্সটা দেখতে কীরকম হবে, এই জায়গাটা নিয়ে আমরা জাস্ট একটা হিন্ট দিব, সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর চলে আসবে। দ্যাটস দ্য মেইন পারপাস অফ আওয়ার টুডেজ ভিডিও। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বাই দ্য ওয়ে, হয়তো বা আপনারা সবাই জানেন যে আইওএমসি 2024-এর ফাইনাল রাউন্ড অতিক্রম করার পর আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের ন্যাশনাল র্যাঙ্কিংয়ে প্রথম এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে সিনিয়র ডিভিশনে তৃতীয় স্থান অর্জন করেছি। সো আই ফিল সো প্রাউড টু বি দ্য ফ্ল্যাগ হোল্ডার অফ মাই মাদারল্যান্ড। তো যাই হোক, আমি আমাদের প্রবলেমটার দিকে চলে আসি। এই ছিল হচ্ছে সেই প্রবলেমটা। এখানে একটা নয় বরং তিনটা সিকোয়েন্স এখানে দেওয়া আছে। তার মানে আমাদের এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে যে আমাদের এখানে সিকোয়েন্স বলতে কিন্তু এরকমভাবে যদি আনুভূমিকভাবে আমি দেখি কথার কথা যে এইটা একটা সিকোয়েন্স, এইটা একটা সিকোয়েন্স, এইটা একটা সিকোয়েন্স, এইটা এরকমটা কিন্তু বুঝাচ্ছে না। কেন ভাইয়া? কারণ যদি এরকমটা বুঝাতো তাহলে কিন্তু আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিকোয়েন্সের কথা বলতো। কিন্তু প্রশ্নে বলা আছে তিনটা সিকোয়েন্স। তার মানে প্রশ্নকর্তা আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে এই হচ্ছে একটা সিকোয়েন্স, এই হচ্ছে আরেকটা সিকোয়েন্স এবং এই হচ্ছে আরেকটা সিকোয়েন্স। অর্থাৎ এরকম কোনাকুনি গেলে আমি হচ্ছে একটা সিকোয়েন্স ফাইন্ড আউট করতে পারবো। এখানে একটা মজার ব্যাপার আছে যে এই যে এক একটা সিকোয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো সিকোয়েন্স কিন্তু কমপ্লিটলি যে স্বাধীন বা স্বতন্ত্র, ব্যাপারটা এরকম না। এটা আমরা একটু লক্ষ্য করলেও বুঝতে পারবো। কিন্তু তার আগে আমরা দেখি প্রশ্নে কি এটার কোনো হিন্টস দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়েছে। কারণ প্রশ্নে আমাদের বলা আছে যে এইখানে আমাকে একটা রিকার্সিভ রিলেশন বের করতে হবে যেটা একই রোতে কাজ করবে এবং একই সিকোয়েন্সে কাজ করবে। অর্থাৎ প্রিভিয়াস রো এর সাথে আমার একটা রিকার্সিভ রিলেশন দেখাইতে হবে এবং একই সিকোয়েন্সের নাম্বারগুলোর মধ্যে একটা রিকার্সিভ রিলেশন দেখাইতে হবে। তার মানে এই জিনিসটা স্পষ্ট যে আমাদের যদিও এইটা, এইটা এবং এইটা, এই তিনটা আলাদা আলাদা সিকোয়েন্স, কিন্তু এই তিনটা সিকোয়েন্সের মধ্যেও একটা ইন্টার রিলেশন আছে। দ্যাট মিনস আমি যদি এইভাবে তিনটা সিকোয়েন্সকে মার্ক আউট করি, সেই ক্ষেত্রে পাশাপাশি দুইটা সিকোয়েন্সের মধ্যে আমাদের কি আছে? একটা ইন্টার রিলেশন আছে। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি এই ইন্টার রিলেশনটাকেই ফাইন্ড আউট করা। চলো আমরা এখন এটা শুরু করি। প্রথমত আমি এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি যে জিনিসটা কিভাবে ডেভেলপ করতেছে, তাহলে আশা করি আমাদের জন্য বুঝতে সহজ হবে। আপাত দৃষ্টিতে তুমি যদি দেখো তাহলে তোমার চোখে কিছুই পড়বে না। তুমি দেখবা যে এটা খুবই আরবিট্রারি একটা জিনিস, কোনোটার সাথে কোনোটার মিল নাই, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নাই, কেমন জানি একটা উল্টাপাল্টা একটা ব্যাপার। তুমি যদি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে কিন্তু তুমি একটা প্যাটার্ন দেখতে পারবা। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু সরাই দেই। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা সরাই দিচ্ছি। এবার হচ্ছে আমরা এটা নিয়ে একটু সলভ করার চেষ্টা করি। ভালো মতো যদি লক্ষ্য করো, তোমরা অনেকেই হয়তো প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে অবগত আছো। এই প্যাসকেলের ত্রিভুজের সাথে এই জিনিসটা একটা অদ্ভুত মিল তোমরা কিন্তু দেখতে পারবা। কীরকম মিল ভাইয়া? লক্ষ্য করে দেখো, প্যাসকেলের ত্রিভুজে কি হয় ভাইয়া? এরকম দুইটা যোগ করলে নিচেরটা সমান, এরকম দুইটা যোগ করলে নিচেরটা সমান, এরকম একটা ব্যাপার চলে আসে, তাই না? খেয়াল করে দেখো ভালো মতো, আমাদের এই জায়গায় এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কত? 2 পাচ্ছি। এই দুইটাকে যোগ করলে আমি কত? 3 পাচ্ছি, তাই না? ঠিক একইভাবে এই দুইটাকে যোগ করলে 5, এই দুইটাকে যোগ করলে 7, এই দুইটাকে যোগ করলে 12। আমি যদি র্যান্ডমলি এক জায়গায় চলে যাই, 17 আর 24 ধরো আমি কথার কথা যোগ করতেছি, তাহলে আমি কত পাবো দেখো তো? আমি যদি 17 আর 24 যোগ করি, আমি পাবো হচ্ছে 4 আর 7 11, 2 আর 1 3, আর হাতে 4, টোটাল 41। তার মানে এই যে কোনাকুনি যোগের যে রিলেশনটা, এটা কিন্তু ভাই আমাদের এখানেও কাজ করতেছে। তো এখান থেকে আমাদের টার্গেট থাকবে আশপাশের কয়েকটা নাম্বার আরও এক্সট্রা করে লিখে নেওয়া, অর্থাৎ জিনিসটাকে একটু পূর্ণতা দেওয়া, যাতে করে আমাদের এই সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে?
তো কিভাবে করব চলো আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি এই জায়গার নাম্বারটা কি হবে, এই জায়গার নাম্বারটা বেসিক্যালি ওই প্যাসকেলের ত্রিভুজের নিয়মের মতোই এই দুইটা যোগ করে আসবে। তো আমরা যদি যোগ করি 9 আর 1 আসতেছে 10, 4 আর 2 6 আর 1 আসে হচ্ছে 7। তার মানে ইটস কনফার্ম যে এখানে আমাদের 70 আসবে। ঠিক একইভাবে আমি যদি এর পাশেরটাকে দেখার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো দেখো তো, আমাদের 8 আর 1 যোগ করলে আসতেছে 9, আমাদের 5 আর 4 যোগ করলেও আসতেছে 9। তার মানে আমাদের এই জায়গাটাতে চলে আসবে হচ্ছে 99। দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। এখানে কি হবে, এখানে কি হবে এটা জানার জন্য আমার এই জায়গাতে একটা সংখ্যা দরকার ছিল যেটা 58 এর পাশে থাকবে, কিন্তু এটা যেহেতু জানি না তাই আমি এটা বের করতে পারতেছি না। তাহলে কি ভাই আমি কোনোদিনও পারবো না? সেটা হিসাব পরে আপাতত আমরা দেখি এর বাইরে আরো কিছু লেখা যায় কিনা। ভাই আপনি তো কমপ্লিট করে ফেলে, আর কি কিছু লেখার আছে? অবশ্যই আছে, একটু খেয়াল করো। প্রথমত এখানে আমাকে বলে দিছে এই জায়গায় 4 আছে, কিন্তু আমরা জানি এই 2 কোথা থেকে আসছে, এই দুইটা যোগ করে। আমাদের এই 3 কোথা থেকে আসছে, এই দুইটা যোগ করে। তার মানে ইটস অবভিয়াস আমাদের এই যে 4 আছে, এই 4টা যখন আসছে এই 2 এর সাথে এখানে কিছু একটা যোগ করে আবার এখানে 4টা আসবে, তাই না? তো আমার কাজ হচ্ছে বেসিক্যালি এই যে আমি কিছু একটা বললাম, এই কিছু একটার মানটাকে বের করা। তো চলো আমরা দেখি কিছু একটার মানটা কেমনে বের করা যায়। তো দেখো প্রথমত আছে 2। আচ্ছা ভাইয়া 2 এর সাথে কত যোগ করলে 4 হয় বলো তো? 2 যোগ করলে। তার মানে ইটস কনফার্ম যে এই জায়গায় আমাদের 2 হবে, এবং তার প্রমাণ হচ্ছে যে কি আমি যদি এইটার সাথে এইটাকে যোগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া সেম ওয়েতে আমরা আরও একটু অ্যাডভান্স করার চেষ্টা করি। চলো আমাদের এর পরবর্তী টার্গেট হচ্ছে এখানে যে আমাদের 10 আছে, এই 10-এর এগেনস্টে আমার এখানে কি লেখা লাগবে তা বের করা। তবে এখানে 10 আসছে, তার মানে কি, মানে হচ্ছে এই 4-এর সাথে কিছু একটা এখানে যোগ হয়েছে এবং তার যোগফলটা হয়েছে হচ্ছে 10। তাহলে এখানে কত যোগ হবে চলো সেটাকে আমরা ডিটারমিন করার চেষ্টা করি। এখানে যেহেতু আমাদের 10 আসছে তার মানে ইটস কনফার্ম যে এখানে আমাদের অবশ্যই 6 আসতে হবে। কেন? কারণ 6 আর 4 যোগ করলে আমাদের কত হয়, 10 হয়। তার মানে এখানে আমাদের চলে আসবে 6। ঠিক একইভাবে এখানে যেহেতু 24 আর এখানে 10 আছে তাহলে অবশ্যই এখানে একটা 14 দেওয়া লাগবে, কারণ 14 আর 10 যোগ করলে 24 হয়। এখানে আমাদের আছে হচ্ছে 58, এখানে আছে হচ্ছে 24, তার মানে এখানে আমাদের লাগবে 34। তো ভাইয়া এখানেই কি শেষ? না ভাইয়া, এইটুকু পাওয়া মানে আমি এর সাথে স্টেপ আপ করে আরও কয়েকটা জিনিস লিখতে পারি। ভাইয়া কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখো। আমাদের এখানে আছে 6, এখানে আছে 2, তার মানে ইটস অবভিয়াস এখানে এমন একটা সংখ্যা আসবে যেটা 2-এর সাথে যোগ করলে 6 পাওয়া যায়। তো সেটা কত হবে ভাইয়া? সেটা হবে হচ্ছে 4। তার মানে আমাদের এই জায়গায় চলে আসবে একটা 4, এখানে তো 6 আছেই। এবার লক্ষ্য করে দেখো আমাদের 14 আর 34-এর কারেসপন্ডেন্ট নাম্বারগুলো কি হবে সেটাও কিন্তু আমরা চাইলে বের করতে পারি। কিভাবে দেখো, এখানে আছে 14, এখানে আছে 6, তাহলে এখানে আমার দেওয়া লাগবে 8, কারণ 8 আর 6 যোগ করলে 14 হয়। ঠিক একইভাবে আমার এখানে আছে 34, এখানে আছে 14, তাহলে 14-র সাথে কত যোগ করলে 34 আসবে? 14-র সাথে 20 যোগ করলে কিন্তু 34 আসবে। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 20। আচ্ছা ভাই আমরা আর কি কিছু লিখতে পারি? ইয়েস, আমরা আরো একটু লিখতে পারি। চলো দেখা যাক আর কি লেখা সম্ভব আমাদের। খেয়াল করো ভাইয়া, আমাদের এখানে আছে 4, এখানে আছে 8, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 8 হয়? 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়। আবার দেখো এখানে আছে 20, এখানে আছে 8, তো 20 যদি পাইতে হয় তাহলে 8-এর সাথে কত যোগ করতে হবে? তুমি জানো এখানে কিন্তু আমাদের 12 যোগ করতে হবে। আবার লক্ষ্য করে দেখো এই জায়গায় আমাদের আছে হচ্ছে 12, এই জায়গায় আছে 4, তার মানে ইটস অবভিয়াস এখানে আমাকে আসতে হবে হচ্ছে 8, কারণ 8 আর 4 যদি আমি যোগ করি তাহলে আমি 12 পাবো। তার মানে এখানে আমাদের আসতেছে হচ্ছে 8। এবারে আরও একটু কাজ আমরা করতে পারি। এখানে যেহেতু আমাদের আছে 70 এবং এখানে আছে 99, আমি এই দুটোকে যোগ করে দিতে পারি। 9 আর 7 16, আমাদের এখানে চলে আসবে 169। এই পর্যন্ত দেখার পর তোমরা একটু প্যাটার্নটা লক্ষ্য করার চেষ্টা করো। আমি বলবো যে এখানে তুমি
প্রথম যে আমাদের লাইনটা আছে বা প্রথম রোটা আছে, আমি পার্সোনালি বলবো শুরুতে তুমি প্রথম রোটাতে ফোকাস করো, তাহলে অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হবে। আমি প্রথম রোটাকে হাইলাইট করে দিচ্ছি। প্রথম রোটার দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে আমাদের নাম্বারগুলো কি কি আছে, 1 1 2 2 4 4। তার মানে আমরা একটা জিনিস দেখতেছি, একটা নাম্বার দুইবার করে আসতেছে। কয়বার করে আসতেছে ভাইয়া? দুইবার করে আসতেছে। তো যেহেতু এক একটা নাম্বার দুইবার করে আসতেছে, তার মানে দেখতেছি একটা আছে 1 1, এরপর আছে 2 2, এরপর আছে 4 4। দ্যাট মিনস ইটস অবভিয়াস 8ও একবার না দুইবার আসবে, 8 8। কথা হচ্ছে ভাই 8 8 তো দিলাম, এরপরে আমাদের কি আসবে? আচ্ছা, এইখানে যে নাম্বারটা দুইবার করে আসতেছে, মনে মনে আমি ধরি যে নাম্বারটা দুইবার করে না, নাম্বারটা একবার করে আসছে, বাকিটা কিছুক্ষণের জন্য আমি ভুলে যাই। তাহলে আমার সামনে নাম্বার থাকতেছে 1 2 4 8। একটু ভালো মতো চিন্তা করে দেখো, 1 2 4 8 প্যাটার্নটা কি তোমাদের জানা আছে? আই গেস যারা প্রগমন, অনুক্রম, প্রোগ্রেশন, সিকোয়েন্স, সিরিজ এগুলো নিয়ে কাজ টাজ করো, এগুলো নিয়ে হালকা পাতলা পড়াশোনা করছো, তারা অলরেডি এই জিনিসটাকে চিনে ফেলছো। ইয়েস, এই সংখ্যাগুলো হচ্ছে নাথিং বাট দ্য হোল পাওয়ার্স অফ 2। আমাদের 2 এর অখণ্ড ঘাতগুলো এখানে দেওয়া আছে। দেখো, 2 এর পাওয়ার 0 দিলে আসে 1, 2 এর পাওয়ার 1 দিলে আসে 2, 2 এর পাওয়ার 2 দিলে আসে 4, 2 এর পাওয়ার 3 দিলে আসে 8। তো আমাদের 2 টু দি পাওয়ার 0 আসছে দুইবার, 2 টু দি পাওয়ার 1 আসছে দুইবার, 2 টু দি পাওয়ার 2 আসছে দুইবার, 2 টু দি পাওয়ার 3ও আমাদের আসতে যাচ্ছে হচ্ছে দুইবার। তাহলে এখান থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া, এই যে 1 1 2 2 4 4 8 8, এরপরে তাহলে কি আসবে? তুমি কি বলতে পারবা? আই গেস তুমি অবশ্যই বলতে পারবা, কারণ 1 2 4 8 এর পরে 2 এর পরবর্তী ঘাত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16, অর্থাৎ এরপরে আমাদের দুইবার 16 আসবে। তো এরপরে আমাদের কাজটা কি হবে একটু আমি জাস্ট ম্যাপিংটা বলে দিচ্ছি, বাকিটা আমি পুরোটা করে দিব না, আমি জাস্ট সরাসরি ফলাফলটা দেখাই দিব। আমাদের এরপর দুইবার 16 আসবে, এরপর তুমি 8 আর 16 যোগ করলে তুমি এখানে 24 পাবা, 16 16 যোগ করলে 32 পাবা। এই দুইটার যোগফল তুমি এখানে লিখবা, এই দুইটার যোগফল এখানে লিখবা, এই দুইটাকে যোগ করবা, এই দুইটাকে যোগ করবা, এই দুইটাকে যোগ করবা, করে করে যতদূর পর্যন্ত যায় তুমি এই জিনিসটাকে লিখবা। তো আমি সরাসরি ফলাফলটা এখানে আমি দেখাই দিচ্ছি কি হবে। আমি আর পুরোটা করে দেখাচ্ছি না, এতর সাথে এত যোগ করলে এত হয়, এরকম ভাবে খেয়াল করো। তো আমরা একটু যদি লক্ষ্য করি, আশা করি আমরা বুঝতে পারবো এখানে আমাদের সিকোয়েন্সটা কিভাবে কমপ্লিট করা হয়েছে। আমাদের 8 8 পর্যন্ত তো আমরা শিওর ছিলাম, এরপর এই যেটা বলতেছিলাম 16 16 দেওয়া হয়েছে, 8 আর 16 যোগফল 24, 16 16 যোগফল 32, 16 24 এর যোগফল 40, 24 32 এর যোগফল 56, এরকম করে পুরোটা কমপ্লিট করা হয়েছে। এবং তুমি যদি লক্ষ্য করো, আমি হাইলাইট করে দিচ্ছি, তুমি যদি লক্ষ্য করো তুমি দেখতে পারবে আমাদের প্রশ্নের মধ্যে কোনটুকু কোনটুকু দেওয়া আছে। আমাদের প্রশ্নের মধ্যে এই অংশটা দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে এই অংশটা দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে এই অংশটা দেওয়া আছে। বাকিটা কিন্তু আমরা পুরোটা নিজেরা কমপ্লিট করছি। এই ক্যালকুলেশনটুকু থেকে আমরা ব্যাক টু ব্যাক এই পর্যন্ত সরাসরি সলভ করতে পারছিলাম, এবং বাকি পুরোটা আমরা অনুমান ভিত্তিকভাবে তুমি বলতে পারো আমরা সলভ করে ফেলছি, এবং আমাদের অনুমানটা যে সঠিক এটা মোটামুটি আমাদের চেহারাটা দেখে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখানে আমাদের কোনটা কোনটা সিকোয়েন্স হিসেবে মার্ক করা হয়েছে সেটাকেও আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। আমাদের এই যে জিনিসটা আছে এইটাকে প্রশ্নে একটা সিকোয়েন্স ক্লেম করা হচ্ছে, অর্থাৎ এই যে জিনিসটা আছে এইটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সিকোয়েন্স 1। এই যে জিনিসটা আছে এইটাকে প্রশ্নে আমাদের আরেকটা সিকোয়েন্স হিসেবে ক্লেম করা হচ্ছে, এই জিনিসটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সিকোয়েন্স 2। এবং এই যে জিনিসটা আছে এইটাকে প্রশ্নে আরও একটা সিকোয়েন্স হিসেবে বলা হচ্ছে, এই জিনিসটাকে আমি বলে দিচ্ছি এটা আমাদের সিকোয়েন্স 3। তুমি চাইলে এরকম 32 দিয়ে 64 দিয়ে 2টা 32 আসবে, 2টা 64 আসবে, এরকম করে আরও বাড়াইতে পারো, বাট আই গেস আমাদের এত বেশি আর দরকার হবে না, আমরা এইটুকু দিয়ে আমাদের কাজ ইনশাআল্লাহ চালিয়ে নিতে পারবো। তো এখান থেকে চলো আমরা আমাদের কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে আমাদের রো 1 এর nতম পদ। আমরা সর্বপ্রথম এই জিনিসটা বের করার জন্য চেষ্টা করব, দেখা যাক আমরা এটা করতে পারি কিনা। তো দেখো, রো 1 আমি দেখতে পাচ্ছি প্রথম যে দুইটা টার্ম আছে এটা হচ্ছে 2 এর 0তম ঘাত, এরপরের দুইটা 1 নাম্বার ঘাত, এরপরে দুইটা 2 নাম্বার ঘাত, এরপরে দুইটা 3 নাম্বার ঘাত, এরপরে দুইটা 4 নাম্বার ঘাত। তাহলে এখান থেকে আমি প্রথমত যেটা আমি পাইছি, যে ডাটাগুলো আমি পাইছি সেটারই আমি একটু কথা বলি। তারপরে আমাদের রো 1 এর ক্ষেত্রে T1 হচ্ছে 2 টু দি পাওয়ার 0, T2 হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0। বুঝি
T3 হচ্ছে 2 টু দি পাওয়ার 1, T4 হচ্ছে 2 টু দি পাওয়ার 1, T5 হচ্ছে 2 স্কয়ার, T6 হচ্ছে 2 স্কয়ার, T7 হচ্ছে 2 কিউব, T8 হচ্ছে 2 কিউব, T9 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, T10 হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4। ওকে, এবং জিনিসটা এইভাবে আস্তে আস্তে অ্যাডভান্স করবে। তো ভালো মতো লক্ষ্য করে দেখো, আমাদের এখানে প্রতি জোড়া পদকে কিছুটা সময়ের জন্য আমি প্রতি জোড়াকে আমি একটা 1 2 3 4 মানে এক একটা জোড়াকে আমি নাম্বারিং করার চেষ্টা করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারিফাই করতে সুবিধা হবে। মানে আমি পার্সোনালি এই জিনিসটাকে যেভাবে সলভ করছি সেই প্রসেসে আমি আগাচ্ছি। এর আরও কোনো সমাধান থাকতে পারে, যদি কেউ এর আরও কোনো বেটার বা ইজিয়ার সলিউশন পাও অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবা। তো যদি আমরা একটু লক্ষ্য করি এই জিনিসটা কীভাবে কাজ করতেছে, খেয়াল করো। আমরা ধরে নিচ্ছি এই দুইটাই হচ্ছে আমাদের প্রথম জোড়া, এই দুইটা তাহলে আমাদের কি দ্বিতীয় জোড়া। লেখাটা একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে, আমি একটু আরেকটু সাইডে নিয়ে নিই জিনিসটাকে। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় জোড়া, এইটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় জোড়া, এটা হচ্ছে আমাদের চতুর্থ জোড়া, এটা হচ্ছে গিয়ে আমাদের ফিফথ জোড়া। অর্থাৎ আমরা পেয়ার ওয়াইজ একই নাম্বার দেখতে পাচ্ছি। এবার তাহলে দেখো এই জায়গাতে এসে আমি যদি চিন্তা করি যে এটা আমাদের এম তম জোড়া, ভালো মতো বুঝি যে আমি জিনিসটাকে কনসিডার করতেছি যে এইটা যে আছে এই সংখ্যাটাকে আমি ধরে নিতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এম তম, এটাকে ধরে নিচ্ছি 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 এম তম। অর্থাৎ কততম জোড়া, এন তম সংখ্যা, এন তম পদ, কিন্তু জোড়া যদি বলি সেটাকে আমি বলবো এম তম জোড়া। কারণ জোড়া ওয়াইজ যেহেতু সংখ্যাগুলো একই আছে, আমি জোড়ার সাথে প্রথমে সিকোয়েন্সটাকে বের করার চেষ্টা করতেছি, এরপরে আমি হচ্ছে বাকি কাজের দিকে যাচ্ছি। তো খেয়াল করো এটা থেকে আমরা এখন কিভাবে বের করতে পারি। তো দেখো আমার যখন 1 নাম্বার জোড়া পাওয়ারে আছে 0, আমার যখন 2 নাম্বার জোড়া আমাদের পাওয়ারে আছে কত 1, আমাদের যখন 3 নাম্বার জোড়া পাওয়ারে আছে 2, 4 নাম্বার জোড়ায় পাওয়ার 3, 5 নাম্বার জোড়ায় পাওয়ার 4। তার মানে আমরা বলতে পারি এই দুই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1 - 1, এই জায়গায় আমার আছে 2 টু দি পাওয়ার 2 - 1, এই জায়গায় আমার আছে 2 টু দি পাওয়ার 3 - 1, এই জায়গায় আমার আছে 2 টু দি পাওয়ার 4 - 1, এই জায়গায় আমার আছে 2 টু দি পাওয়ার 5 - 1। অর্থাৎ আমাদের এখান থেকে বলা যায় এম তম জোড়া, আমি যদি এম তম জোড়ায় যাই, এম তম জোড়ায় আমি পাবো হচ্ছে কত 2 টু দি পাওয়ার m - 1। আশা করি এইটুকু বোঝা গেছে মোটামুটি। এখন কথা হচ্ছে ভাই আমাদের তো এখানে জোড়ায় কত আছে এটা জানতে চাই না, আমাদের বলা আছে এক একটা সংখ্যার মান কত, অর্থাৎ এন তম পদের মান কত, তার আমার কাছে জোড়া জানতে যাচ্ছে না। সো এখন আমার কথা হচ্ছে এন বলতে আমি কি বুঝাচ্ছি, পদের ক্রমিক নাম্বার, এম বলতে আমি বোঝাতে যাচ্ছি জোড়ার ক্রমিক নাম্বার। এখন আমরা যদি এই এম এবং এন এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের জন্য কাজটা ইজি। তো চলো আমরা এন এবং এম এর একটা ফাংশন বোঝার চেষ্টা করি, তাহলে আগে জিনিসটা ইজি হবে। তো দেখো 1 আর 2 এই দুইটা ইনপুটের জন্য এম এর মান হচ্ছে 1, 3 আর 4 এই দুইটা ইনপুটের জন্য এম এর মান হচ্ছে 2, 5 এবং 6 এই দুইটার জন্যই হচ্ছে এম এর মান 3, 7 এবং 8 এই দুইটার জন্যই হচ্ছে এম এর মান 4, 9 এবং 10 এই দুইটার জন্য এম এর মান হচ্ছে 5। আচ্ছা ভাইয়া বলো তো একটা জোড়ায় কয়টা সংখ্যা থাকে? 2টা সংখ্যা। তার মানে আমি যদি বলি n তম জোড়া, তার আমাদের সংখ্যা থাকবে কয়টা, 2m সংখ্যক সংখ্যা থাকবে। এখন বুঝো ওই জোড়ার শেষ নাম্বারটা কিন্তু ওই জোড় সংখ্যাটা। ভাইয়া মনে হয় বুঝতে পারলাম না, আরেকবার বলি। যদি আমি বলি 3 জোড়া, 3 জোড়া মানে কয়টা, 6টা, তাহলে তৃতীয় জোড়ায় 6 নাম্বারটা থাকবে এবং 6-এর পরেরটা না বরং তার আগেরটা থাকবে, অর্থাৎ 5 নাম্বারটা থাকবে। ঠিক একইভাবে আমি যদি বলি যে 11 নাম্বার জোড়া, তাহলে আমাদের কি 22 নাম্বারটা তো থাকবেই, তার সাথে তার আগেরটা অর্থাৎ 21 নাম্বারটা থাকবে। তাহলে চলো বিপরীতভাবে চিন্তা করি জিনিসটাকে। আমি যদি বলি 6 নাম্বারটা কোথায় আছে, উত্তর কত, তৃতীয় জোড়া।
আমি যদি বলি 8 নাম্বারটা কত আছে, 8 এর অর্ধেক 4 মানে চতুর্থ জোড়া। আমি যদি বলি 4 নাম্বারটা কোথায় আছে, 4 এর অর্ধেক 2 দ্বিতীয় জোড়া। আমি যদি বলি 10 নাম্বারটা কোথায় আছে, 10 এর অর্ধেক 5 পঞ্চম জোড়া। আমি যদি বলি 100 নাম্বারটা কত আছে, 100 এর অর্ধেক 50, তার মানে কি 50তম জোড়ায় আছে জিনিসটা, তাই না? এখন কথা হচ্ছে, তো আমি জোড়তম নাম্বার যখন বলতেছি তখন আমি বলতে পারতেছি, যদি ভাই এটা বিজোড়তম নাম্বার হইতো তখন আমি জিনিসটাকে কিভাবে চিন্তা করতাম। খেয়াল করো, আমি যদি বলি 3, বুঝো ভালো মতো, আমি একটা সংখ্যা লিখলাম, কথা 3, আমি জানতে চাই 3 কয় নাম্বার জোড়ায় আছে। তো ভাইয়া 3 রে 2 দিয়ে ভাগ করলে তো আমি হচ্ছে 1.5 পাবো। 1.5তম জোড়া বলতে তো কোনো কিছু নাই, কারণ জোড়ার ক্রমিক নাম্বার তো একটা পূর্ণ সংখ্যা। তাইলে দেখো 3 এর আশপাশে 2টা সংখ্যা আছে, একটা আছে 2, একটা আছে 4। এর মধ্যে 2 কিন্তু অলরেডি 1 নাম্বার জোড়ায় চলে আসছে, অর্থাৎ 2 দিয়ে আমার 1 নাম্বার জোড়াটা কি হয়েছে, শেষ হয়েছে। তার মানে 3 দিয়ে আমাদের নতুন জোড়াটা শুরু হবে, অর্থাৎ 3-এর জোড়াটা হচ্ছে 4-এর জোড়ার অনুরূপ, মানে 2 নাম্বার জোড়া। তাহলে ব্যাপারটাকে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে আমাদের যদি n বিজোড় হয়, আই রিপিট, n যদি বিজোড় হয়, সেক্ষেত্রে n এর পরবর্তী সংখ্যা n+1 এর যে অর্ধেক আছে, এই অর্ধেকটা হচ্ছে আমাদের m এর মান। এবং n যদি আমাদের জোড় হয়, তাহলে তখন আমরা জিনিসটাকে পাবো হচ্ছে n/2 হুইচ ইজ ইকুয়ালস টু m। মোটামুটি যদি আমরা একদম বাচ্চা লেভেলে চিন্তা করি, তাহলে আমাদের জন্য এই সিকোয়েন্সটা সম্পূর্ণভাবে কারেক্ট। অর্থাৎ আমরা হচ্ছে এটাকে একটা কন্ডিশনাল ফাংশন বানিয়ে দিচ্ছি, যে এই কন্ডিশনে এইভাবে কাজ করবে, ওই কন্ডিশনে ওইভাবে কাজ করবে। বাট ঘটনা হচ্ছে, এই জিনিসটাকে আরো সিম্পলি, আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে, চলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এই জিনিসটা তো বুঝতেছি যে জোড় সংখ্যাগুলোর জন্য 2 দিয়ে ভাগ করা লাগবে, তাই না? তো জোড়ের জন্য যেহেতু 2 দিয়ে ভাগ করা লাগবে, সেখান থেকে অ্যাকচুয়ালি বিজয় একটা সম্পর্ক পাওয়া যায়। জাস্ট একটু লক্ষ্য করে আশা করি বুঝবা। দেখো, 1 রে 1 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 0.5, কিন্তু তুমি ক্লেম করতেছো না এটাকে 1 বলতে চাই আমি। 2 কে 1 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 1, এবং তুমি এখানে একই বলবা, এখানে তোমার কোনো আপত্তি নেই। তুমি 3 কে 2 দিয়ে ভাগ করবা, তুমি পাচ্ছ হচ্ছে 1.5, কিন্তু তুমি ক্লেম করতে যাচ্ছ না ভাই এটা 2 হবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 2, এবং তোমার এখানে 2 ধরতে সমস্যা নাই। 5 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 2.5, কিন্তু তুমি ক্লেম করতেছো এটা হচ্ছে 3। 6 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 3, এবং এটাকে 3 ধরতে তোমার সমস্যা নাই। 7 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা 3.5, বাট ইউ আর ক্লেমিং ইট অ্যাজ 4। 8 কে 2 দিয়ে ভাগ করলে তোমার সমস্যা নাই, কারণ তুমি 4 পাইছো, তুমি 4ই নিবা। 9 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 4.5, কিন্তু তুমি ক্লেম করতে যাচ্ছ এই জিনিসটা 5, মানে 5 নম্বর জোড়ায় আছে। 10 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 5, এবং 5 পাইতে তোমার কোনো আপত্তি নাই। আমি শুধুমাত্র এখন সংখ্যাগুলোর দিকে, অর্থাৎ আমি হচ্ছে এখন এই জিনিসগুলোর দিকে লক্ষ্য করব না, আমি শুধুমাত্র এইটা বুঝবো যে এইটা কিভাবে এই জিনিসে পরিণত হচ্ছে। তো দেখো, 0.5, 1.5, 2.5, 3.5, অর্থাৎ সহজ কথায় তুমি কোনো ভগ্নাংশ রাখতেছোই না, তুমি সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতেছো। আচ্ছা ভাইয়া, 0.5 এর আশপাশে 2টা পূর্ণ সংখ্যা কত কত আছে? 0 আছে, 1 আছে। তুমি কোনটাতে শিফট করছো, আগেরটায় না পরেরটায়? তুমি কিন্তু পরেরটাতে শিফট করছো। আবার দেখি পরেরটার জন্য, 1.5 এর দুই পাশে 2টা সংখ্যা আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, 2টা পূর্ণ সংখ্যা। 1.5 থেকে তুমি কোনটায় শিফট করতে যাচ্ছ, আগেরটায় না পরেরটায়? তুমি কিন্তু পরেরটায় শিফট করতেছো। আমি যদি র্যান্ডম একটা উদাহরণে যাই, ধরো 4.5 এর আশপাশে 2টা সংখ্যা আছে, 4 এবং 5। তুমি 4.5 পাইলে আগেরটায় শিফট করতেছো না পরেরটায় শিফট করতেছো? তুমি 5 এ শিফট করতেছো, মিন্স তুমি পরেরটাতে শিফট করতেছো। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো, আমাদের 0, 1, 2, 3, 4, 5 এরকম একটা সিচুয়েশনে যখন আমি আসতেছি, আমি যখন 0-তে আসছি, ইউ আর ক্লেমিং ইট 0, 1-এ থাকলে 1, 2-এ থাকলে 2, 3-এ থাকলে 3, 4-এ থাকলে 4, 5-এ থাকলে 5। কিন্তু যখন আমি এরকম কোনো পূর্ণ সংখ্যায় না থেকে মাঝামাঝি কোথাও থাকতেছি, তাহলে বলো তো তুমি কি নিচের সংখ্যার দিকে যাচ্ছ না আসলে উপরের সংখ্যার দিকে যাচ্ছ? তুমি কিন্তু আসলে উপরের সংখ্যার দিকে যাচ্ছ। এই ফাংশনটার একটা নাম আছে। আমি যদি এই প্রত্যেকটাকে এক একটা বিল্ডিংয়ের তলা বিবেচনা করি, তাহলে প্রতি তলায় এই জিনিসটা মেঝে বা ফ্লোর হিসাবে কাজ করবে, এই জিনিসটা সিলিং বা ছাদ হিসাবে কাজ করবে। এবং তুমি যখন এক একটা তলার ঠিক মাঝামাঝি কোনো একটা জিনিস দিচ্ছ, তুমি কি ভাইয়া ফ্লোরের কাছে যাচ্ছ না সিলিংয়ের কাছে যাচ্ছ? তুমি কিন্তু সিলিংয়ের কাছে যাচ্ছ। এই জিনিসটাকে আমরা বলে থাকি সিলিং ফাংশন। অর্থাৎ
এই যতগুলা জিনিস আছে প্রত্যেকটাকে যদি আমি একটা করে সিলিং ফাংশনের মধ্যে ইনক্লুড করে দিতে পারি, সেটা পূর্ণ সংখ্যা বলি বা ভগ্নাংশই বলি, আমি যদি এইটাকে একটা সিলিংয়ের মধ্যে সামহাও ইনক্লুড করে দিতে পারি, তাহলেই কিন্তু ভাইয়া আমার জন্য কাজটা করা ইজি। কারণ 0.5-এর সিলিংয়ের ভ্যালু 1, 1.5-এর সিলিংয়ের ভ্যালু 2, 2.5-এর সিলিংয়ের ভ্যালু 3, 3-এর সিলিংয়ের ভ্যালু 3 নিজেই, 3.5-এর সিলিং ভ্যালু 4, 4.5-এর সিলিং ভ্যালু 5। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেই সংখ্যাটা আমি দিচ্ছি সেটাই তার কি হয়, সেটাই তার সিলিং ভ্যালু হয়। তার মানে এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এম হচ্ছে ইকুয়ালস টু সিলিং ভ্যালু অফ n/2। অর্থাৎ আমার এম তম জোড়ার জন্য যেরকম আমি একটা সূত্র পাচ্ছি, আমি এন তম টার্মের জন্য সিমিলারলি এখন একটা সূত্র লিখতে পারবো। সূত্রটা কি আসবে ভাইয়া? 2m-1 তো পাইছিলাম, আর m এর ভ্যালু যেহেতু আমরা এখন পেয়ে গেছি সিলিং অফ n/2, আমি এটাকে লিখতে পারবো 2 সিলিং অফ n/2 -1। এই হচ্ছে আমাদের রো 1 এর জন্য রিলেশন, অর্থাৎ রো 1 এর n তম টার্ম বের করার রিলেশন। একটু চেক করে দেখি ভাইয়া যে আমাদের এই জিনিসটা আসলে ঠিক আছে কিনা। তো ভাইয়া আমি এখানে আমার একটা ক্যালকুলেটর ওপেন করতেছি। ক্যালকুলেটরে আমি প্রথমে টেবিল মোডে চলে গেলাম এবং আমাদের ফাংশনটাকে ডিফাইন করে দিই, যেটা আমি ক্লেম করতেছিলাম। আমি ক্লেম করতেছি আমাদের n তম টার্মটা হবে হচ্ছে 2 সিলিং অফ n/2। তো যেহেতু এখানে আমার fx বলা আছে, তাই আমি n/2 না, আমাকে কি করতে হবে, আমাকে এখানে x/2 দিতে হবে, কারণ এখানে আমার পুরো জিনিসটা x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেহেতু সেজন্য আমাকে x দিয়ে প্রকাশ করতে হবে জিনিসটাকে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি x/2 -1। gx আমার এখানে দরকার নাই, সো এটাকে ইগনোর করতেছি। আমি 1 থেকে শুরু করতেছি এবং কথার কথা আমি ধরো 20টা টার্ম আমি দেখবো, কারণ এখন আমার হিসাব করা দরকার, এটা আবার ক্যালকুলেটর করে দিবে। আমি অনেকগুলো টার্ম দেখবো, আমি 20টা টার্ম দেখবো, এটা আমি ডিক্লেয়ার করে দিলাম। স্টেপ অবশ্যই 1, কারণ আমার এখানে অনুক্রম দেখতেছে এবং আমি প্রত্যেকটা পদকে বের করতে যাচ্ছি, মানে একটা একটা পরপর বের করতে যাচ্ছি। Here we have the result 1 1 2 2 4 4 8 8 16 16 32 32। অর্থাৎ যেমনটা আমরা এই জায়গায় দেখতে পারছিলাম 1 1 2 2 4 4 8 8 16 16, আমাদের এই জিনিসটাও কিন্তু ঠিক ওইভাবে কি করতেছে, প্রোগ্রেস করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে ক্যালকুলেশনটা করছি বা যেটা বের করছি সেটা সম্পূর্ণরূপে সঠিক ছিল।